2 জুলাই রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে টিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। চিকুনগুনিয়া সংক্রমণ বাড়ছে, মশা মারতে ব্যর্থ 2 সিটি কর্পোরেশন। সিলেটে আবারও বন্যা, পানিবন্দী 4 লাখ মানুষ, পূর্বাভাস থাকলেও অপ্রস্তুত প্রশাসন। বিচারকের শৃঙ্খলা বিধি প্রকাশে 2 সপ্তাহের আলটিমেটাম, 15 জুলাইয়ের মধ্যে গেজেট। তিন মাসে রাজধানীতে 513 জনের শরীরে চিকুনগুনিয়ার ভাইরাস পাওয়া গেছে, তবে এই হার কমে এসেছে বলে দাবি করেছেন রোগতত্ত্ব গবেষণা ইনস্টিটিউট। এই রোগীদের ব্যথা উপশমে ঢাকা মেডিকেলে আলাদা বিভাগ খোলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের অফিস সহকারী মুজিবুর রহমান 2 মাস আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন তিনি। 5 দিনে জ্বর সেরে গেলেও গিটে ব্যথা আছে এখনো। বিশেষ করে হইলো সকালবেলা ঘুম থেকে উঠার পরে আপনি বাথরুমে যাওয়ার জন্য এখনো পাও ফালানো যায় না। এরপরে আস্তে আস্তে টুকিটাকি কাজ করতে করতে আস্তে আস্তে ব্যথাগুলি কিছুটা নিয়ন্ত্রণে আসে, আবার সকালবেলাই একই সেম। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বললেন 10 দিনের বেশি ব্যথা থাকলেই আসতে হবে বহির্বিভাগে। এখানে যে কেউ রোববার দিন সকাল 10টা থেকে 12টার মধ্যে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে আসলেই এই ক্লিনিকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাহায্য নিতে পারবেন এবং তাদের সঠিক রোগ নিরূপণে তারা সাহায্য করবে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের হিসাবে মে জুন মাসে চিকুনগুনিয়া পরীক্ষার জন্য গড়ে প্রতিদিন 30 জন আসলেও রোববার এসেছে 14 জন। এই মুহূর্তে আমাদের কেসের আশাটা কম, আর মাঝে যেহেতু ছুটি ছিল, তো বুধ বৃহস্পতি আমাদের খোলা ছিল এবং আজকেই 3 দিন। এই 3 দিনের অবজারভেশন অনুযায়ী কেস কম এসেছে, কিন্তু এক্স্যাক্টলি ট্রেন্ড কমেছে না বেড়েছে এটা বলা এই মুহূর্তে একটু কঠিন, কারণ যেহেতু ঈদের ছুটি ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন চিকুনগুনিয়ার সংক্রমণ ঠেকাতে রাজধানীবাসীকে সচেতন করা হচ্ছে। রোগীদের দ্রুত তথ্য ও সেবা দিতে সোমবার থেকে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হচ্ছে। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই সময় আমাদের সাথে আলোচনা করতে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজবাউল ইসলাম এবং চট্টগ্রাম সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী আছেন আমাদের সঙ্গে। জনাব মেজবাউল ইসলাম, আমরা জেনেছি যে 2017-18 অর্থ বছরে মশা নিধনের জন্য 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তার মধ্যে কত টাকা আপনারা মশা নিধনে ব্যয় করেছেন? প্রশ্নটি আসছে এই কারণে যে আমরা আসলে উত্তর ঢাকা সিটি কর্পোরেশনকে খুব বেশি মশা নিধন করতে দেখছি না। ধন্যবাদ। আসলে আমাদের 20 কোটি টাকার মধ্যে 17 কোটি টাকার বিল অলরেডি আমরা পেমেন্ট করেছি। এখন আরো 3 কোটি টাকার অধিক আমরা মশার ওষুধ কিন্তু ইতিমধ্যেই ক্রয় করেছি, যেটা আমরা অল্প কয়েকদিনের মধ্যে পাবো। আপনি বলেছেন যে দেখছেন না, আসলে আমাদের যে বাজেটটি ছিল আগে গত বছর, তার চেয়ে আমরা দ্বিগুণ করেছি শুধু মশা মারার ক্ষেত্রে বাজেট, এবং এটা ব্যবহার করেছি। এখন চিকুনগুনিয়ার যে প্রভাবটি সেটি শুধু বাংলাদেশের জন্য নয়, আশেপাশের দেশের আপনি দেখেছেন একই ধরনের সমস্যা হয়েছে। আমরা যে মশাগুলো দেই, লার্ভিসাইড আপনার সকালে আমরা স্প্রে করি, সন্ধ্যার আগে আমরা অ্যাডাল্টিসাইড যেটা ফগার মেশিন দিয়ে স্প্রে করি, সেগুলোর পরিমাণ আমরা চিকুনগুনিয়া হওয়ার কারণে দ্বিগুণের বেশি করেছি। আমরা ঈদের আগে বড় একটা ক্রাশ প্রোগ্রাম করেছি। বর্তমানে আমাদের ক্রাশ প্রোগ্রাম চলছে যতক্ষণ পর্যন্ত এই চিকুনগুনিয়াটিকে মশাকে আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রোগ্রামগুলো চলতে থাকবে। আমরা লিফলেট বিতরণ করেছি, আমরা পোস্টার করেছি, আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, মাইকিং করেছি, আমরা সর্বশেষ কাউন্সিলরদের দিয়ে বলেছি এবং তাদের ওখানে স্প্রে মেশিন, ওষুধ টষুধ দিয়েছে। কিন্তু জনাব মোহাম্মদ মেজবাউল ইসলাম, আমি ঢাকা উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নয়, কিন্তু আমরা কিন্তু শুনছি প্রতিটি ঘরে চিকুনগুনিয়া রোগীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটি মশাবাহিত রোগ, মশার কারণে এই রোগটি হচ্ছে, এবং সেটি আপনি আপনার সিটি কর্পোরেশনের একটি ব্যর্থতা মনে করেন কিনা? না, সে একটু জানতে হবে এক্ষেত্রে। আমরা তো ওষুধ দিচ্ছি কোথায়? আমরা বাইরে ওষুধগুলো দিচ্ছি।
চিকুনগুনিয়াটা কি হচ্ছে, চিকুনগুনিয়াটা অ্যাকচুয়ালি স্বচ্ছ পানি, যেটা বাড়ির মধ্যে যে পানিগুলো আছে, হাউজে যে পানিগুলো আছে, বা বাড়ির মধ্যে যে ময়লাগুলো আছে, ভিতরে তো আমরা স্প্রে করি না। এটা জনসচেতনতা কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্টর। বাড়ির যারা মালিক আছে, যারা বসবাস করে, তাদের কিন্তু বাড়িগুলো পরিষ্কার রাখতে হবে। মশার যে উৎপত্তি স্থল, এগুলোকে নিধন করতে হবে। না হলে আপনি যদি বাইরে যত স্প্রে করেন না কেন, বা মশার যে উৎসগুলো থেকে এখানে স্প্রে করেন, তাহলে কিন্তু শেষ হবে না। কেন ঢাকা শহরে চারিদিক থেকে মশা আসে এবং মশার উৎপত্তি স্থল অনেক আছে, সেগুলো নির্মূল করলেও হবে না। ভিতরের মশাটাই কিন্তু আপনাকে চিকুনগুনিয়ার অন্যতম কারণ। এই জন্য সকলকে এগিয়ে আসতে হবে, নাগরিকদের সচেতনতা বাড়াতে হবে। আপনারা মিডিয়া যারা আছেন, আপনাদেরকে আরো বেশি করে জানাতে হবে, যেন আমাদেরকে সহযোগিতা করে বাড়ির ভিতরের ময়লাগুলো পরিষ্কার রাখে, পানি যেন না থাকে, মশা যেন বাড়ির ভিতরে আশ্রয়ের স্থল হিসাবে না করতে পারে, সেগুলো করতে হবে। আমরা বাইরে কিন্তু ঠিকই অ্যাডাল্টিসাইড বা লার্ভিসাইড। আপনি কি মনে করছেন যে মশা নিধনে উত্তর ঢাকা সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে তার যথেষ্ট? আপনি মনে করছেন হ্যাঁ সচেতনতার ব্যাপার আছে, যার জন্য আপনারা লিফলেট করেছেন, আমাদের মিডিয়ারও দায়িত্ব আছে, কিন্তু সিটি কর্পোরেশন কি তার দায়িত্ব পালন করেছে? হ্যাঁ, সিটি কর্পোরেশন দায়িত্ব পালন করছে এবং করে যাচ্ছে। আরো আপনি মনে করছেন এটাকে আমরা আরো দ্বিগুণের চেয়েও বেশি বাড়াচ্ছি, কেননা এটা অনেক বড় এরিয়া। আপনাকে ওই যে উৎপত্তি স্থলগুলোকে নষ্ট করতে হবে। আপনার বাইরের দেখেন যে আমরা এখন এসটিএস করেছি, বাইরে আর ময়লা পড়ে নাই, কন্টেনারে নাই, সেগুলোকে আমরা সরিয়ে ফেলছি। আমরা ঠিকাদারদেরকে বলেছি যে ও কনস্ট্রাকশন বর্জ্য রাখতে পারবে না। আপনি দেখেন এখানে অনেক বাড়িঘর তৈরি হচ্ছে, ডেভেলপিং কান্ট্রিতে এত উন্নয়ন হচ্ছে যে আপনার ওই যে ডেভেলপাররাও করছে। ডেভেলপারদের সেই দিন কত ডেভেলপারের বিরুদ্ধে কমপ্লেন আসছে যে তারা পরিষ্কার করছে না, ভিতরে পানি জমায় রাখছে। আমরা এই কয়েকদিন আগে গুলশানে এক ডেভেলপার, নাম বলতে চাই না, ওখানে ফাইন করেছি। কালকে উত্তরার কথা বলতেছে যে এখানেও বড় এরা যে করে রাখছে। কাজেই শুধু সিটি কর্পোরেশন একা না, সকলকে কিন্তু এখানে। জনাব মোহাম্মদ মেজবাহুল ইসলাম, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সঙ্গে চট্টগ্রাম সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী আছেন। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, আপনি শুনছিলেন উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছিলেন যে এটি আসলে সিটি কর্পোরেশন একার দায়িত্ব নয়, সবারই এই সম্পর্কে সচেতন হতে হবে। একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কি মনে করেন, নাগরিকরা চিকুনগুনিয়া রোগের প্রভাব যারা এখনো আক্রান্ত হননি, তাদের কিছু করার আছে বলে আপনি মনে করছেন কিনা চিকুনগুনিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য? ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা চট্টগ্রাম এখনো চিকুনগুনিয়া মুক্ত রয়েছি। প্রত্যেক দিন আমরা রিপোর্ট দিচ্ছি আমাদের ডিজি মহোদয়ের নির্দেশে এবং আইডিসি এর পরিচালক মহোদয়ের নির্দেশে। আমরা প্রত্যেক দিন উপজেলা থেকে আমাদের রিপোর্ট আসতেছে, আমরা ঢাকায় পাঠাচ্ছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো চিকুনগুনিয়া চট্টগ্রামে নাই। আমরা সচেতন রয়েছি, আমাদের কন্ট্রোল রুমগুলো রয়েছে। আমরা মনে করি এটা একটি সামাজিক আন্দোলন মশার বিরুদ্ধে, সিটি কর্পোরেশনের পক্ষে একা কখনোই সম্ভব না। আর এই মশাগুলো হচ্ছে গৃহপালিত মশা, অর্থাৎ আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায়, ছাদে যে আমরা কাল্টিভেশন করছি, বারান্দায় আমরা ফুলের টব রাখছি, আমরা এগুলো কিন্তু নাগরিক একটা নতুন কালচার। প্রত্যেকটা বড় বড় শহরে দেখবেন ছাদের মধ্যে এখন চাষাবাদ হচ্ছে, বারান্দায় চাষাবাদ হচ্ছে, এবং এইগুলা হচ্ছে এই গৃহপালিত মশাগুলার স্থান। আমাদের আপনি চট্টগ্রামের মানুষ কিভাবে, চট্টগ্রামের নাগরিকেরা এই ক্ষেত্রে কিভাবে ঢাকা থেকে বেশি এগিয়ে আছে? কারণ টবে গাছ তো তারাও করছেন, বা তারাও তো বিভিন্ন এইগুলি ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে পানি জমে থাকছে, স্বচ্ছ পানি। চট্টগ্রাম কিভাবে আলাদা হচ্ছে ঢাকা থেকে, সেটি যদি আমাদের একটু বলেন ঢাকার নাগরিকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম খুবই ওতপ্রোতভাবে জড়িত। ঢাকা থেকে প্রচুর লোক চট্টগ্রামে রেগুলার আসছে, এই ঈদেও আসে। কিন্তু আমরা নাগরিকদেরকে সচেতন করেছি, সাংবাদিকরা আমাদের সহযোগিতা করছে। আমাদের ডিজি অফিস থেকে স্যার প্রত্যেক দিন আমাদের সপ্তাহে 2 দিন আমাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের খবর নিচ্ছে। আমরা মাইকিং করছি উপজেলায়, আমরা ওইখানে লিফলেট দিচ্ছি, আমরা আউটডোরে আমরা প্রচার করতেছি, পোস্টার দেওয়া হয়েছে। আউটডোরে সমস্ত ডাক্তাররা জ্বরের রুগী আসলেই খেয়াল করতেছে জ্বরের রুগীর সাথে গিরা ব্যথা বা এই ধরনের কোনো উপসর্গগুলো আছে কিনা। আমার চট্টগ্রাম মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে ডাক্তার অধ্যাপক অনুপম বড়ুয়া, ওনার নেতৃত্বে একটা সেলও করা হয়েছে। প্রত্যেক দিন সেখানে ফলো আপ করা হচ্ছে। আমরা প্রত্যেক দিন উপজেলা থেকে, মেডিকেল কলেজ থেকে, সব জায়গা থেকে আমরা ঢাকায় রিপোর্ট পাঠাচ্ছি প্রত্যেক দিন। আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এবং এখানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, মেয়র মহোদয়, সবার সাথে আমরা আলাপ করেছি। আমরা সবাই সর্বোচ্চ অবস্থান সতর্কতায় রয়েছি এবং আমরা আশা করি যে
আমরা ইনশাল্লাহ এটা ধরে রাখতে পারবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, আপনি আমাদেরকে একটু সংক্ষেপে জানাবেন যে চিকুনগুনিয়া রোগ হলে সবচেয়ে প্রথম কোন বিষয়টি করণীয়? ধন্যবাদ। আমাদের যেটা বক্তব্য হচ্ছে, প্রথমে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে চিকুনগুনিয়া নিয়ে। চিকুনগুনিয়া শুনলে, একটু জ্বর আসলে, একটু গা হাত ব্যথা করলে সে ভাবে আমার বোধহয় চিকুনগুনিয়া চলে আসছে। এই আতঙ্ক থেকে মানুষকে প্রথম মুক্ত করতে হবে। দুই, যে কোনো সর্দি কাশি, সাধারণ জ্বরও কিন্তু এরকম শরীর ব্যথা, চোখ ব্যথা, একটু গা হাত ব্যথা এগুলো করতে পারে। তার সাথে যদি শরীরে প্রচণ্ড ব্যথা হয় এবং সে যদি মনে করে যে তার প্রচণ্ড দুর্বলতা লাগছে, ডাক্তারের শরণাপন্ন হবে, যাতে সাধারণ সর্দি কাশি মনে করে ঘরে বসে না থাকে। সেজন্য আমাদের আবেদন হচ্ছে 2-1 দিনে সর্দি কাশি হলেও যাতে যে কোনো ডাক্তার, আউটডোর, সরকারি আউটডোরগুলো খোলা রয়েছে, যে বেসরকারি ডাক্তার রয়েছে, সব জায়গায় যাতে ডাক্তারের শরণাপন্ন হয়। সর্দি জ্বর মনে করে যাতে না বসে থাকে, ডাক্তারের কাছে গেলেই কিন্তু সেটা প্রাথমিকভাবে লক্ষণগুলো দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো। এবং এখানে আমাদের ডেঙ্গু পরীক্ষা করার সুযোগ রয়েছে, এবং ডেঙ্গু নেগেটিভ হলেও আমরা ধরে নেই যে চিকুনগুনিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকতেও পারে। সেক্ষেত্রে এখানে আমাদের অনুপম বড়ুয়া বলেছেন যে এখানে 2-1টি জায়গায় স্পেশাল টেস্টের মাধ্যমে দেখা গেছে যে এখানে চিকুনগুনিয়া চট্টগ্রামে নাই। তা আমাদের যেটা বক্তব্য হচ্ছে, সাধারণ সর্দি কাশি হলেও যাতে গা হাত ব্যথা করতে পারে, আতঙ্কিত না হয়ে যাতে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তারের শরণাপন্ন হলেই আমরা ঠিকমতো ধরতে পারবো রোগটা কোন দিকে যাচ্ছে বা ফলো আপ করতে পারবো। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব মোহাম্মদ মেজবাহুল আলম, আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আমি উত্তর ঢাকার মেয়র আনিসুল হককে একটু উদ্ধৃত করতে চাই। তিনি বলছেন মশার উৎপাত বন্ধে সিটি কর্পোরেশনে প্রতি বছর অর্থ বরাদ্দ বাড়ানো হচ্ছে, তবুও কোনো কাজে আসছে না। এই কাজে না আসা বলতে মেয়র আনিসুল হক কি বুঝাতে চেয়েছেন এবং কাজে কিভাবে আরো আসতে পারে সে ব্যাপারে আপনাদের উদ্যোগগুলি আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, আপনিও আমাদের সঙ্গে থাকবেন। জনাব মোহাম্মদ মেজবাহুল ইসলাম, মশার উৎপাত বন্ধে সিটি কর্পোরেশনের প্রতি বছর অর্থ বরাদ্দ বাড়ানো হচ্ছে, তবু কোনো কাজে আসছে না বলছেন উত্তর ঢাকার মেয়র। এই প্রসঙ্গে একটু আপনার বক্তব্য শুনতে চাইছিলাম। ধন্যবাদ খালিদ ভাই। আসলে মাননীয় মেয়র বলতে চেয়েছেন যে আমরা তো শুধু বরাদ্দ বাড়াচ্ছি, অ্যাক্টিভিটিজও বাড়াচ্ছি, তারপরেও কিন্তু জনসাধারণের যে উদ্বেগটা, জনসাধারণ যেন একটুকু কষ্ট না পায়, সেই জিনিসটা আমাদেরকে এনশিওর করা দরকার। সেই জন্য আমরা মনে করছি যে এই যে মশা নিধন যদি করতে হয়, তাহলে আমাদের সম্মিলিতভাবে অনেকগুলো কাজ করতে হবে। মাননীয় মেয়র একসাথে অনেকগুলো কাজ হাতে নিয়েছেন। মশার যেমন বাজেট বৃদ্ধি করেছেন, তেমনইভাবে ড্রেনগুলো, মশার উৎপত্তি স্থল, সেগুলোকে পরিষ্কার করেছেন গতবার। এইবার 100% ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন। আপনি বলেন যে যেখানে সেখানে ময়লা পড়ে না থাকতে পারে, এই জন্য ময়লা যে আমরা পরিবহন করি সেটিকেও 100% যেন দিনের যে ময়লাটা দিনেই আমরা সরিয়ে ফেলতে পারি, সেটা করা। কনস্ট্রাকশন বর্জ্য যেন কোনোভাবে না থাকে। তারপর হচ্ছে ঢাকার চারোদিকেই দেখবেন যে কচুরিপানা, বিভিন্ন রকমের রেলওয়ের কচুরিপানা, বিভিন্ন জনের কচুরিপানা, এগুলোতেও যদিও আমাদের এলাকার, আমাদের মালিকানাধীন না, তারপরেও আমরা এগুলোকে পরিষ্কার করছি। নতুন করে হুইল বেরো মেশিন করেছি, যেটা 100 গজ দূরে যে আমাদের ওষুধগুলো দিতে পারে, সেই জিনিসগুলো দিয়ে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি। ঢাকার বাইরে আপনি দেখেছেন যে অনেকগুলো ইউনিয়ন আছে যেখান থেকে কিন্তু মশার উৎপত্তি স্থল আছে, সেগুলোকে করার একেবারে টোটাল প্যাকেজটা নিয়েই আমাদের মাননীয় মেয়র কাজ করছেন, যেন টোটালি আমরা মশাটাকে বেশ কিছুভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি। এটাই উনি বুঝতে চেয়েছেন, এবং তিনি চান না কোনো লোক একটুকু কষ্ট পাক মশার জন্য। কিন্তু মশা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না, তারপরও এটি হচ্ছে এখনকার বাস্তবতা। আর আপনি উদ্যোগ নেওয়ার কথা বলছেন যে পুরো ঢাকা শহরে আপনারা ময়লা পরিষ্কারের নানা রকম উদ্যোগ নিয়েছেন, কিন্তু আসলে ঢাকায় এখনো যত্রতত্র ময়লা পড়ে থাকতে দেখা যাচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা আপনার বিরাট ঘাটতি দেখছি। আপনি কচুরিপানার কথা বলছিলেন, যেগুলো আসলে আপনাদের নয়, হয়তো ওয়াসার, কিন্তু সেগুলিকেও আমরা কিন্তু দেখছি আপনারা করছেন, তারপরও সেগুলি থেকে যাচ্ছে। মানে সেটা কি হলে, মানে বা কি করলে এটি আপনারা যা করছেন তা আসলে আমরা বাস্তবেও দেখতে পাবো?
হ্যাঁ, কন্টিনিউয়াসলি আমরা এখন তো দেখেন আগের চেয়ে কচুরিপানা কমে গেছে, ডিএনসিসি নিজেই পরিষ্কার করছে, এইগুলো তো ওষুধও দিচ্ছে। আর আপনি বর্জ্যের কথা বলেছেন, আগে দেখতেন যে প্রত্যেক মোড়ে মোড়ে কিন্তু বর্জ্য পড়ে থাকতো, কন্টেনার পড়ে থাকতো। এখন আমরা 60টির বেশি এসটিএস করেছি, ময়লাগুলো কিন্তু এখন দ্রুত সরে চলে যায়। অল্প কিছু জায়গা আছে যেগুলো গুলশান, আরো বাড্ডার এরিয়া, আরো কিছু এরিয়া যেখানে আমরা জায়গা পাচ্ছি না, মানুষ জায়গা দিচ্ছে না যে আমরা এসটিএস তৈরি করার। ওগুলো দিলে আমরা দ্রুত সেখানে ট্রান্সফার স্টেশনে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে যেতে পারি। তাহলে দেখবেন যে তারপর হচ্ছে বললাম যে কনস্ট্রাকশন বর্জ্য তো সিটি কর্পোরেশন তৈরি করছে না, ম্যাক্সিমাম তৈরি করছে অন্যরা, যারা হচ্ছে ঘর বাড়ি তৈরি করছে, করছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে। বাড়ির ভিতরে আপনি কিভাবে কাজটা করবেন, এই জন্যই কিন্তু আমাদের আপনাদের সহযোগিতা হতে, সবার সহযোগিতা দরকার। বাড়ির ভিতরে কোনোভাবেই পানি রাখা যাবে না এবং এখানে ময়লাও রাখা যাবে না, যাতে করে মশা ওখানে ভিতরে না থাকতে পারে। জনাব মোহাম্মদ মেজবাউল ইসলাম, আমি আবার একটু ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী আপনাকে যেতে চাই। ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, আমরা বাড়ির ভিতরে ময়লা রাখার বা বাড়ির ভিতরে পানি রাখার কুফল এর আগেও আমরা দেখেছি, যখন আমরা ডেঙ্গুর প্রকোপ আমরা দেখেছিলাম এই একই এডিস মশার। কিন্তু অনেক সময় নাগরিকরা বলছেন যে তারা আসলে ময়লাটা গিয়ে কোথায় ফেলবেন অনেক সময় পাচ্ছেন না, ময়লা বাইরে রেখে আসছেন, সেটি ফেরত আসছে। এইটি এক ধরনের চক্র। আপনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি এটিকে কিভাবে দেখেন আসলে? ধন্যবাদ। আমি আগেই বলেছি যে ডেঙ্গু, চিকুনগুনিয়া একই মশা দিয়ে হয়, এডিস মশা, একটা এডিস ইজিপ্টি, একটা এডিস অ্যালবোপিকটাস। তো এই এডিস মশাটা কিন্তু আমি আগে বলছি গৃহপালিত মশা, এটা ড্রেন ট্রেনের চেয়ে ঘরের আশেপাশে বেশি থাকে। ফলে আমাদেরকে পারিবারিকভাবে সবাইকে উদ্যোগ নিতে হবে, ঘরের বারান্দা, ছাদে, যেখানে নারকেলের খোসা, টিনের কোটা, পানির টব, বালতির মধ্যে পানি যাতে 3 দিনের বেশি না থাকে এবং এগুলো পরিষ্কার করার সময় লার্ভাগুলো থাকতে পারে, যাতে ভালোভাবে পরিষ্কার করে নেয়। এক, মশা যদি আমরা কন্ট্রোল করতে পারি, বাচ্চা তারা দিনে ঘুমায়, আমরা রাতে ঘুমাই, এখানে আমরা অবশ্যই মশারি বা মশার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগে একটা কথা ছিল, জোটে যদি মোটে 2টি পয়সা, একটি কিনি ও ফুল কিনিবার তরে। এখন আমরা বলছি যে আপনার যা কিছুই খরচ করেন দিনে, নিজেকে বাঁচার জন্য, মশার জন্য কিছু অর্থ বরাদ্দ করেন। মশার বিরুদ্ধে সবাই আমরা যদি জনসচেতনতা এবং গণ আন্দোলন, সামাজিক আন্দোলন করতে পারি, বাসায় যদি মশার এলাকায় মশার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি, মশা যদি না থাকে তাহলে এই রোগটা ছড়াইতে পারবে না। 2, যাদের এই রোগ হয়ে যাবে তবে আতঙ্কগ্রস্ত না করে তার ব্যাপারে আরও সাবধান হব, যাতে তাকে মশা কামড়িয়ে অন্যদের না কামড়াতে পারে। আর আমাদের গৃহপালিত মশা যেহেতু বলছি, যে আমি আবার বলছি, ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, সেখানে নারকেলে বা কোনো টিনের টবে লেগে উল্টে রাখতে হবে, পরিষ্কার করতে হবে। ছাদে এই যে আমরা কাল্টিভেশন করছি, বারান্দায় করছি, এগুলোর ব্যাপারেও এটা কিন্তু নগর সংস্কৃতি, প্রত্যেকটা শহরেই প্রায় এরকম দেখা যাচ্ছে। সেটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, সাবধান হতে হবে এবং এগুলো আমাকে পরিচর্যা করতে হবে রেগুলার। তা আমরা যদি মশার বিরুদ্ধে সচেতন হই, সিটি কর্পোরেশন এবং আমরা সবাই মিলে একটা সামাজিক আন্দোলন তৈরি করতে পারি। লড়াকু জাতি বাঙালির ইতিহাস রয়েছে। আমরা এই ঢাকা ফিভার ছিল একসময় ডেঙ্গু এবং চিকুনগুনিয়াও ঢাকা দিয়ে শুরু। তা আমরা লড়াকু জাতি, আমরা অনেক কিছু ইতিহাস আছে, মশার বিরুদ্ধে অবশ্যই আমরা পারবো। রহমান সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে এই মুহূর্তে আছেন চিকুনগুনিয়া আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। টেলিফোনে মিন্টো রোডে বাসভবন থেকে যোগ দিয়েছেন তিনি। জনাব আকম মোজাম্মেল হক, আপনি কেমন আছেন এখন? আপনি বলবেন কি কিভাবে আপনি আক্রান্ত হলেন বলে মনে করছেন? আক্রান্ত কিভাবে বলেছি, কারণ আমরা সারাদিনই তো এখানে ওখানে যাই, বাইরে যাই, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন অঞ্চলে যাই। ঈদের পরের দিনও বহু জায়গায় গেছি, ঈদের দিনও। কিভাবে হলাম ওটা বলা মুশকিল, কারণ আমি তোর বাসায় থাকি নেই। আক্রান্ত হয়েছি, এটাই হলো বাস্তবতা। যে কথাটা আপনারা বলছেন যে মশার কামড়, নিশ্চয়ই মশার কারণে বা সেখান থেকে সতর্ক থাকতে হবে না, সেটা খুবই সঠিক কথা। ধরে যেসব দেশে ময়লা জমে না, বাংলাদেশ ছাড়া বিভিন্ন পাশ্চাত্য দেশেও এই যে এগুলো হয়, সেখানে তো এরকম ময়লা নেই বা পরিষ্কার আছে। সেখানেও তো চিকুনগুনিয়া এই রোগ বিভিন্ন দেশে হয়েছে বা হয় দেখতে পাই।
জনাব আকম মোজাম্মেল হক, আপনি মশা নিধনে এবার সিটি কর্পোরেশনের উদ্যোগে সন্তুষ্ট কিনা, এক। আর দুই হচ্ছে যে চিকুনগুনিয়া রোগ সম্পর্কে বলা হচ্ছিল বারবারই যে ঘরের মধ্যে স্বচ্ছ পানি জমা বা অন্যভাবে যাতে কোনো ময়লা না জমে থাকে সেটির ব্যবস্থা করা, সেইটি করার ক্ষেত্রে আপনার যারা ঘরে আছেন তারা উদ্যোগী ছিলেন কিনা? না, নিশ্চয়ই আমাদের তো অনেক লোকজন আছে উদ্যোগী ছিলেন। এমন পানি জমার বাইরে পানি জমার কোনো সুযোগ নেই, তারপরও কিভাবে হয় মশার বিস্তার এটা কঠিন। আর মশার বিস্তার ছাড়াও আমি একটু বলা হতো পাশ্চাত্য দেশের মধ্যে এই রোগটা হয়, যেখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। পাশ্চাত্য দেশগুলিতে অবশ্য চিকুনগুনিয়া নাই মাননীয় মন্ত্রী। হ্যাঁ, নাই তো হয়েছে তো, নাই কথার মধ্যে ঠিক না। পাশ্চাত্যে চিকুনগুনিয়ার কথা শুনি নাই। আচ্ছা, যাই হোক, মন্ত্রী পাড়ায় যথেষ্ট পরিমাণে মশার ওষুধ দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, দিয়েছি মন্ত্রীপাড়ায়। আবার আমি দেখতেছি ঢাকা শহরের প্রায় অঞ্চলেই মাঝে মাঝে লক্ষ্য করি যে মশার ওষুধ দিচ্ছে। তবে নিঃসন্দেহে আগের যে অবস্থান ছিল তার চেয়ে ঢাকা মহানগরে যথেষ্ট উন্নতি হয়েছে, আরো উন্নতি হবে। আর আমাদের তো জনসংখ্যা এত বেশি, কারো পক্ষে সম্ভব নয় এদিকে পূর্ণ নিয়ন্ত্রণে নয়। কারণ মানুষ কিন্তু আইন না মানে, আর আইন মানবে লক্ষ লক্ষ মানুষ কিছু মুহূর্তে রাস্তাঘাটে চলছে, বাইরের থেকে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অসুস্থ অবস্থায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনি দ্রুত সুস্থ হয়ে আপনার আরোগ্য কামনা করি। ধন্যবাদ জনাব মোহাম্মদ মেজবাউল ইসলাম, ধন্যবাদ ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী। আপনাদের এটি স্পিক একটি বিরতি দিচ্ছি। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 4 লাখ মানুষ। বন্যা কবলিতদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণ পাচ্ছেন তারা, তবে প্রশাসন বলছে দুর্গতদের পর্যাপ্ত সহায়তার পদক্ষেপ নেওয়া হয়েছে। সিলেটের 6 উপজেলায় তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি, দোকানপাট ও 3000 হেক্টর জমির আউশ ধান। বন্ধ হয়েছে 161টি প্রাথমিক ও 13টি মাধ্যমিক বিদ্যালয়। মৌলভীবাজারে প্লাবিত হয়েছে কুলাউড়া, জুরি ও বড়লেখা উপজেলার 150র বেশি গ্রাম। দুর্ভোগে পড়েছে প্রায় 2 লাখ মানুষ, অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে ভারত থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানির চাপ স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের সবগুলি গেট। এতে ডুবে গেছে চরাঞ্চলে পাট, বাদাম, পেঁয়াজ, মরিচ, ভুট্টা সহ বিভিন্ন জাতের ফসল। ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের বাসিন্দারা। বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন এবং সিলেট ব্যুরো প্রধান আল আজাদ। আমি বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানছি আমরা। এই বিষয়ে আপনি আমাদের কি বলবেন, যেটি উত্তরাঞ্চলের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? আপনারা কোনো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কিনা জনাব মোহাম্মদ রুহুল আমিন? ধন্যবাদ। আসলে তিস্তা নদীর এটা মোটামুটি একটা ফ্লাশি টাইপের রিভার, খুব চট করে পানিটা বৃদ্ধি পায়, আবার দেখা যায় যে পানিটা বৃষ্টি উজানে না থাকলে আবার পানি সমতলটা দ্রুত এটা নেমে আসে। তো আজকে এক দফায় পানি সমতল ডেঞ্জার লেভেল ক্রস করলেও পরবর্তীতে আবার পানির সমতল এই মুহূর্তে বিপদসীমার নিচে আছে। আর আমরা যেহেতু ভাটিতে ব্রহ্মপুত্র অববাহিকায় আমরা আছি, ব্রহ্মপুত্র নদী যেহেতু এর ম্যাক্সিমাম পানিটা আসে আপার ক্যাচমেন্ট থেকে, অর্থাৎ ম্যাক্সিমাম পোর্শনটা আমাদের উজানের যে অংশটা সেই অংশের বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। তো আমাদের এখন পর্যন্ত সারিয়াকান্দিতে 70 সেন্টিমিটার নিচে আছে বিপদসীমা, বাহাদুরাবাদে আছে 80 সেন্টিমিটার নিচে, এবং সিরাজগঞ্জে প্রায় 1 মিটার নিচে পানির সমতল আছে, 1.10 সেন্টিমিটার নিচে। তো সব কিছু মিলে যদি আমরা দেখা যায় ঠিক আজকের এই মুহূর্তে প্রায় গড়ে 1 মিটার নিচে পানির সমতল আছে ডেঞ্জার লেভেলের। তো আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস কেন্দ্র, সেখান থেকে বলা হয়েছে যে এই পানি সমতল 7 তারিখ অবধি এটা বৃদ্ধি পেতে থাকবে, তাতে করে পানির সমতলটা আরেকটু বৃদ্ধি পাবে। এতে হয়তো আমাদের শহরাঞ্চলে যেহেতু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, তাতে করে শহর এলাকাগুলো এফেক্টেড না হলেও চর কিংবা নিম্নাঞ্চলটা কিছুটা প্লাবিত হতে পারে। জনাব মোহাম্মদ রুহুল আমিন, আমরা জানছি যে আজ রোববার
সকাল 6টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল এবং তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছিল বলেও জানানো হয়েছে আমাদের। এখন তিস্তা ব্যারেজের কি অবস্থা এবং ডালিয়া পয়েন্টে পানির পরিমাণটা আসলে এখন কত? আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আবার এটা ডেঞ্জার লেভেল ক্রস করলেও সন্ধ্যা নাগাদ আবার বিপদসীমার নিচে নেমে এসছে এটা। আর তিস্তা ব্যারেজের গেটগুলি কি এখনো খোলাই রয়েছে? এগুলি খোলাই থাকবে? অ্যাকচুয়ালি একদম পিক ফ্লাড পিরিয়ডে তিস্তা ব্যারেজের একটা সার্টেন লেভেল যেহেতু মেনটেন করা হয়, এটা গেটগুলো ওপেনই থাকে আর কি। গেটগুলি ওপেনই থাকবে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব আল আজাদ আপনার কাছে যেতে চাই। বলা হচ্ছে যে স্থানীয় ব্যক্তিরা যারা আছেন তারা বলছেন পানিবন্দী মানুষের সংখ্যা 1.5 লাখ হতে পারে। সিলেটের পাহাড়ি ঢলে নদী ও হাওরে পানি যেভাবে বেড়েছে, প্রশাসন কি বলছে? আসলে কতজন মানুষ পানিবন্দী আছেন? আরেকটি অভিযোগ আছে ত্রাণ পাচ্ছেন না সকলে। এই ব্যাপারে আপনার কাছে কি সংবাদ রয়েছে জনাব আল আজাদ? কত লোক পানিবন্দী আছে এর কোনো সঠিক সংখ্যা এখন পর্যন্ত আমরা পাইনি। আজকে সিলেট জেলা প্রশাসন সিলেটের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যারা প্রধান তাদেরকে নিয়ে সংশ্লিষ্ট যারা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়ে সভা করেছেন। আমিও সেই সভায় ছিলাম। আমরা কয়েকজন সাংবাদিককে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা সেখানে যে তথ্যটা পেয়েছি সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যে ত্রাণ দেওয়া হয়েছে সেটা 137 মেট্রিক টন, আর নগদ টাকাতে 2,77,000 টাকা। আর এর বাইরে এখন পর্যন্ত আর কোনো ত্রাণ দেওয়া হয়নি, যে কারণে আমরা সব জায়গা থেকেই যে খবরটা পাচ্ছি যে ত্রাণের জন্য মানুষ এক ধরনের হাহাকার করছে। পর্যাপ্ত ত্রাণ নেই। যেহেতু এইবার আমরা লক্ষ্য করছি যে বেসরকারি উদ্যোগ অন্যান্য বছরের সময় যেটা আমরা দেখি যে সিলেটের অঞ্চলের যারা বিত্তবান আছেন, প্রবাসী আছেন, তারা ত্রাণ নিয়ে এগিয়ে আসেন সরকারের পাশাপাশি, তখন যে ঘাটতিটা থাকে বা অভাবটা অনেকটা পূরণ হয়ে যায়। কিন্তু এইবার কিন্তু আমরা সেটা দেখছি না। আজকে আমরা এই বিষয়টি নিয়েও কথা বলে যে জেলা প্রশাসনের সাথে যে বেসরকারি উদ্যোগ বা যারা বিত্তবান প্রবাসী যারা আছেন তাদেরকে এখন পর্যন্ত নামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বা তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা আমরা যতদূর জানতে পেরেছি যে তাদেরকে সাথে যোগাযোগ করা হবে। বিশেষ করে জেলা প্রশাসক রাহাত আনোয়ার আজকে তার যে যিনি স্থানীয় সরকারের উপপরিচালক আছেন তাকে নির্দেশ দিয়েছেন যে যারা জনপ্রতিনিধি আছেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, তাদের মাধ্যমে প্রবাসীদের সাথে যোগাযোগ করার জন্য যাতে তারা এগিয়ে আসেন। আর তিনি আরেকটা ব্যাপার বলেছেন যে সরকার থেকে সাহায্য দেওয়া হবে, পর্যাপ্ত সাহায্য দেওয়া হবে, কিন্তু পরিসংখ্যান নেই এখন মতো কত লোক সঠিক সংখ্যা এখন পর্যন্ত নেই। জনাব আল আজাদ, জনাব মোহাম্মদ রুহুল আমিন, আপনাদের অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি। অধস্তন আদালতের বিচারকের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশ করতে সরকারকে আরো 2 সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 7 সদস্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেন। আদালত সরকারকে সতর্ক করে বলেন এটাই শেষবার সময় বৃদ্ধি। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন শৃঙ্খলা বৃদ্ধির এই গেজেট প্রকাশ করা হবে 15 জুলাইয়ের মধ্যে। বিচার পর্ষদ প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মন্ত্রী। 2.5 বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা ওই গেজেট প্রকাশ করে এদিন আদালতে উপস্থাপনের নির্দেশ থাকলেও অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম আরও সময়ের আবেদন করেন। শুনানির পর সময় মঞ্জুর করেন আদালত। এর আগে গত মে মাসে আপিল বিভাগ 3 দফায় 5 সপ্তাহ সময় দেয় রাষ্ট্রপক্ষকে। এ বিষয়ে কথা বলার জন্য প্রফেসর আবুল হাসান তালুকদার আছেন আমাদের সঙ্গে। প্রফেসর এস এম হাসান তালুকদার, আপনার কাছ থেকে আমরা খুব সংক্ষেপে জানতে চাইব যে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ করতে সরকারকে আরও 2 সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। আমরা খুব সংক্ষেপে একটু জানতে চাইব যে এটি আমাদের বিচার ব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গেজেট প্রকাশ হওয়াটি। ধন্যবাদ। আমি একটু গোড়া থেকে শুরু করি। আমাদের সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদে বলা আছে অধস্তন আদালতের বিচারকদের পোস্টিং, প্রমোশন, লিভ, ডিসিপ্লিন এটি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে নির্ধারণ করবেন। কিন্তু আমাদের সংবিধানের 22 অনুচ্ছেদে বলা আছে যে আপনার শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে হবে, এবং 116 নম্বরের ক অনুচ্ছেদে বলা আছে যে অধস্তন আদালতের বিচারকগণ তাদের কাজে স্বাধীন থাকবেন এবং স্বাধীনভাবে কাজ করবেন।
কিন্তু এই স্বাধীনতার জন্য, স্বাধীনভাবে কাজ করার জন্য প্রশাসন থেকে বিচার বিভাগকে যে পৃথক করার জন্য যে আইন করা প্রয়োজন, সে আইনটি হয়নি দীর্ঘ সময়, যার ফলে অধস্তন আদালতের বিচারকদের যে অ্যাসোসিয়েশন থেকে মাজদার হোসেন সাহেব একটি মামলা করেন এবং সেটি বহুদিন পরে 1999 সনে অ্যাপিলেট ডিভিশনে রায় হয় এবং সেখানে বলা হয় যে অধস্তন আদালতের বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য তাদেরকে প্রশাসন থেকে আলাদা করতে হবে এবং তাদের জন্য অন্তত 4টি রুলস করার কথা বলা হয় এবং সেই রুলসগুলো 1999 সনে রায় হলেও 2007 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট সেই 4টি রুলস করে। একটি হচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশন রুলস, একটা হচ্ছে পে কমিশন রুলস, আরেকটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডিসমিসাল সংক্রান্ত রুলস, আরেকটা হচ্ছে লিভ, ডিসিপ্লিন, পোস্টিং, প্রমোশন সংক্রান্ত রুলস 2007 সালের। কিন্তু এই যে আমাদের লিভ, পোস্টিং, প্রমোশন খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুঃখিত ডক্টর এস এম হাসান তালুকদার, আমাদের হাতে সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে।